হ্যালো বন্ধুরা, শুরু করতেছি ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের সিএসএস এর আজকের পর্ব। তো আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ধৈর্য নিয়ে দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক ভালো কিছু নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখিয়ে নিই আমার যে লাস্ট আপডেট ছিল, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ফাইলটি ছিল সেটিকে আমি টার্ন করে রেখেছি। লাস্ট আপডেট ছিল এটা, এবং এটা আমি সাবলাইন টেক্সটে index.html and style.css এই দুটো পেজকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। তো আর একটা অতিরিক্ত ইমেজ আমি এখানে এনে রেখেছি। তো একটি বিষয় এখানে আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব যে আমার এখানে দেখুন, আমার প্রয়োজন অনুসারে কিন্তু আমি এখানে 2 থেকে 3 বার এখানে ইমেজ অ্যাড করছি। হ্যাঁ, আমার যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে, আপনি যদি দেখে না থাকেন, আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার ভিডিওতে, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো যেটা বলতে যাচ্ছি যে 2 থেকে 3 বার আমি প্রয়োজন অনুসারে ইমেজ নিয়ে এসেছি, কিন্তু এতগুলো ইমেজ হওয়ার কারণে আমার একটু দেখতে ঘিচিবিচি লাগতেছে। তো দেখুন, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি যদি আরেকটা নতুন ফোল্ডার করে নিয়ে এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের নাম দিলাম আমি ইমেজ, এবং সম্পূর্ণ ইমেজগুলো যদি আমি এই ফোল্ডারের ভিতরে রাখি, দেন যদি কাজ করি তাহলে মনে হয় ভালো হবে। তো চলুন এটা আগে করে আসি। ধরুন আমি সম্পূর্ণ ইমেজগুলো কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিচ্ছি, দেন এই সবগুলো ইমেজকে আমি মুভ করে নিচ্ছি আমার ইমেজ ফোল্ডারের ভিতরে। লক্ষ্য করুন, এই ফটো ফোল্ডারটি যায়নি বা ফাইলটি যায়নি, এটাকেও নিয়ে নিলাম। এখন দেখুন ইন্ডেক্স আর HTML আমার প্রজেক্ট ফোল্ডারে থাকলো, অ্যান্ড দেন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ইমেজ ফাইলটি রয়েছে, ফোল্ডারটি রয়েছে, সেখানে রয়েছে আমার মূলত ইমেজগুলো। এতে আমার কি হলো, সাজানোটা ভালো হলো। তো এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আমার এখানে আউটপুটটা এরকম আর আসবে না। এর কারণ কি বলতে পারবেন? কিছুই আসবে না। কারণ এর লোকেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা যে ইমেজগুলো দিয়ে কাজ করছিলাম সেটার যে ইমেজের যে লোকেশন ছিল, সেই লোকেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। মূলত আমাদের এই ইমেজ নামটিকে কপি করতে হবে এবং এর লোকেশনটা সঠিকভাবে যে জায়গায় আমরা ইমেজ ইউজ করেছি সব জায়গায় বলে দিতে হবে। মূলত আমরা এইখানে ইমেজ ব্যাকস্ল্যাশ, এবং এখানে প্রত্যেকটা ইমেজের সামনে আমাকে ইমেজ ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে। কারণ এই ইমেজ ফোল্ডারের ভিতরে এই ব্যাকস্ল্যাশ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ইমেজ ফোল্ডারের ভিতরে এখন আমার ইমেজগুলো রয়েছে। বুঝতে পারছেন আশা করছি? তো আমি এখন যদি সেভ করে নিই, এখন যদি রিলোড দিই, তাহলে দেখবেন যে আমার আগের মতো আউটপুটটি চলে এসেছে। তো বুঝতে পারছেন, আসলে যদি রুট ফোল্ডারের উপরেই আমাদের ইমেজগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের ইমেজের নামগুলো লিখে দিলেই কিন্তু লোকেশন হয়ে যায়। যেহেতু এই ফোল্ডারের ভিতরেই আছে, সেক্ষেত্রে আর লোকেশনটা ডিটেলসে প্রয়োজন হয় না। কিন্তু যদি এর ভিতরে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটি ফোল্ডার থাকে এবং সেই ফোল্ডারের ভিতরে যদি ফাইলগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে দেখুন CSS ইমেজ, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার ছিল, এর ভিতরে একটা ইমেজ নামে ফোল্ডার আছে, যার ভিতরে আমাদের ইমেজগুলো রয়েছে। এবং আমি সেটাই এখানে বলে দিচ্ছি যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে 2.png নামের ইমেজটা তুমি এখানে শো করো। তো চলুন আজকে কথা বলবো আরেকটি ব্যাপার নিয়ে, যে আমি তার আগে আমার HTML বডি ট্যাগের ভিতরে একটা ক্লাস তৈরি করে নেব, অর্থাৎ ডিপ ক্লাস তৈরি করে নেব। এবং ডিপ এবং সেকশনের মধ্যে পার্থক্য কী সেটা আমি গত HTML এর আলোচনার সময় বলে দিয়েছি। তো HTML এর ভিডিওগুলো দেখে না থাকলে আমি আবার বলতেছি, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। তো চলুন শুরু করি। আমি এখানে ডিপ ক্লাসটি নিয়ে নিলাম, ওপেনিং এবং ক্লোজিং। ডিপটাকে নামকরণ করা হয় ক্লাস অথবা আইডি দিয়ে। তো আমি ক্লাস দিয়ে করে নিচ্ছি, CLASS ক্লাস ইকুয়াল দিয়ে নিলাম। এই ডিপটার নাম দিচ্ছি আমি ধরুন কন্টেন্ট। ওকে, ডিপের ভিতরে অনেক কিছুই রাখা যায়, আমি আপাতত কিছুই রাখলাম না। তো কন্টেন্টে আমরা মূলত CSS করব। তো কন্টেন্টকে CSS করার জন্য এই ক্লাসকে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা আজকে দেখাবো। এই ক্লাস নিলাম, যেহেতু এই ডিপের নাম দিচ্ছি আমি ক্লাস কন্টেন্ট, সেহেতু কন্টেন্টের নেম অর্থাৎ ডিপ নেমটিকে আমি ধরে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। যদি আমার ট্যাগ হয়, দেখুন বডি আমার ট্যাগ ছিল, সেক্ষেত্রে কোনো কিছুই প্রয়োজন হয় না। আর যদি এটা ক্লাস অথবা আইডি হয়, সেক্ষেত্রে ক্লাসের জন্য আমাকে ক্লাস নেমের সামনে একটা ডট দিতে হবে, অর্থাৎ CSS ধরানোর জন্য এটা হচ্ছে নিয়ম। ক্লাস যদি হয়ে থাকে সেটার সামনে একটা হবে ডট। আর যদি আমার এটা হয়তো আইডি, অর্থাৎ এখানে ক্লাস না হয়ে যদি হয়তো আমার আইডি, সেক্ষেত্রে আমার এখানে দিতে হতো হ্যাশ। বুঝতে পারছেন আশা করছি? তো আমরা এখানে ক্লাস দিয়ে করব মূলত। আপনারা ক্লাস দিয়ে করার পরে হ্যাশ ডিপ, এখানে আপনি আইডি দিয়ে ডিপ দিয়ে দেখতে পারেন।
সেক্ষেত্রে আপনি কোনো রকম পরিবর্তন পাবেন না। তো আমি ক্লাস দিয়ে নিলাম এবং এখানে হ্যাশের পরিবর্তে ডট দিয়ে দিচ্ছি ক্লাস। ওকে, দেন সব কিছুই সেম। আমাদের প্রপার্টিস লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, দেন এখানে আমরা এই যে কন্টেন্ট নামে একটা ডিপ নিচ্ছি, এই ডিপটার মূলত আমরা সাইজ হাইট ওয়াইট দিয়ে নেব। ওয়াইট দিয়ে নিচ্ছি, ওয়াইট ধরুন আমি দিয়ে নিচ্ছি 90 পিক্সেল, অ্যান্ড এর হাইট দিয়ে নেব, হাইট দিয়ে নিচ্ছি ধরুন 50 পিক্সেল, সরি হ্যাঁ ওকে। এর হাইট ওয়াইট দিয়ে নিলাম। এখন যদি আমি তার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমি ইয়েলো। আপাতত দেখে আসি আমার আউটপুট কি আসতেছে। দেখুন এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করে নিই, এটা কিন্তু আমার ভুল। এটা এখানে সেমিকোলন দিয়ে অবশ্যই শেষ করে নিতে হবে। সেভ দিয়ে নিলাম এবং কন্ট্রোল এস দিয়ে যদি আমি এখানে এসে রিলোড করি, তাহলে দেখবেন যে আমার এই ডিপটি চলে এসেছে। এখন ডিপটিকে আমাদের রিপ্লেস করার পালা। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে মার্জিন। এবং মার্জিন প্রপার্টির যে ভ্যালুটা দিতে হয়, কীভাবে দিতে হয় সেটা নিয়ে কথা বলবো। মার্জিন আমি দিচ্ছি মার্জিন সম্পর্কে আমরা সবাই জানি। মার্জিন হচ্ছে মূলত খাতায় যে আমরা মার্জিন দিয়ে থাকি সেই মার্জিনটার মতোই এখানকার মার্জিন কিন্তু লেফট রাইট হয়ে থাকে। দেখুন মার্জিন আমি যদি লেফট লিখি লেফট আসবে, রাইট লিখলে রাইট আসবে। তো আপাতত আমরা মার্জিন নিয়ে কথা বলতেছি। মার্জিন আমি দিয়ে নিলাম 100 পিক্সেল, অ্যান্ড দেন AUTO অটো। যদি আমি 100 পিক্সেল অটো দিয়ে দিই, তাহলে এই 100 পিক্সেল কী করবে? দেখুন 100 পিক্সেল চারটা সাইড আছে না আমাদের, টপ বটম লেফট রাইট, চতুর্পাশেই 100 পিক্সেল কী করবে? অটো অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই ডিপটিকে মাঝ বরাবর নিয়ে আসার চেষ্টা করবে। বুঝতে পারছেন? তো এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা এখনও অ্যাডজাস্ট হয়নি, সেক্ষেত্রে আমাদের পিক্সেলটাকে একটু বাড়াই দিতে হবে। সামনের দিকে যে 100 পিক্সেল আছে এটাকে আমি 200 করে দিয়ে দেখি, 200 করে দিয়ে দেখি কতটুকু পর্যায় পর্যন্ত আমাদের অটো দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় মিডল বরাবর, সেটা আমরা দেখব। দেখুন এখন মনে হচ্ছে কিছুটা হয়েছে, কিন্তু আমার ইমেজটার একটু ডেকে আছে, ইমেজটা পূর্বের ইমেজটা। আমি এটাকে 50 দিয়ে নিলাম। লক্ষ্য করুন এবার কিন্তু আমার হয়ে গেছে। 250 দিয়ে নিলাম। তো কী করলাম, আমি কন্টেন্টের ওয়াইড দিয়ে নিলাম 900 এবং হাইট দিয়ে দিলাম 500, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি হলো, মার্জিন দিয়ে দিচ্ছি 250 পিক্সেল অটো। ওকে, তো এভাবে কি বললাম যে এখানে যে পিক্সেলটা দিব সেটা মূলত অটো, মানে হচ্ছে চতুর্দিকে আমাদের কি হবে? অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। চতুর্দিকে মিডিল বরাবর ডিপটিকে রেখে অ্যাডজাস্ট করে দিবে মার্জিনটা। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো নিছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাখবো না, মূলত আমরা ইমেজ নিয়ে কথা বলবো। তো যার জন্য আমি একটা ইমেজ ওখানে এনে রেখেছি এবং ব্যাকগ্রাউন্ডের এই প্রপার্টিটা আমি কেটে দিচ্ছি। এখানে দেবো আমি, এখানে ইয়েলো দেবো না, আমি এখানে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। তার আগে আমি একটা বর্ডার দিয়ে নিই ডিপটার, ভিউয়ার বর্ডার হ্যাঁ 1 পিক্সেল, সরি 2 পিক্সেল দিয়ে নিই, 2 পিক্সেল দেখতে সুবিধা হবে। 2 পিক্সেল সলিড হোয়াইট দিয়ে নিলাম। ওকে, এখন দেখি আসি আসলে মূলত ব্যাপারটি কী হলো। দেখুন আমার বর্ডারটি চলে এসেছে। ওকে, তো এর ভিতরে মূলত আমরা কী করব? ইমেজ নেব। তো ইমেজ নেওয়ার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করি সেটা ইউজ করব, প্রপার্টিটা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন দিয়ে আমাদের URL ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং ডবল কোটেশন ইমেজের লোকেশন এবং নেম। তো ইমেজের লোকেশন আমরা কি জানি যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের রয়েছে, এবং আজকে আমরা করব ডিজাইন ইমেজ। এই যে দেখুন ডিজাইন ইমেজ, এই ইমেজটি নিয়ে। তো আমি ইমেজটির টাইপটি দেখে নিচ্ছি, কার্সর নিয়ে গিয়ে এখানে দেখুন হালকা করে দেখা যাবে এই যে PNG টাইপ, আর নেমটিকে আমি কপি করে নিচ্ছি। ওকে, আর লোকেশন তো জানি যে ইমেজ ফোল্ডারের ভিতরে image স্ল্যাশ ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারের ভিতরে যাবে নাম এবং স্ল্যাশ হবে। ওকে, নামটি দিয়ে নিচ্ছি এবং .png। ওকে, দেন সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, লক্ষ্য করবেন
যে আমার ইমেজটি এসেছে এবং এটা বারবার কিন্তু রিপিট হয়েছে এবং যতটুকু আমার বক্স ছিল ততটুকু পর্যন্ত দেখাচ্ছে। দেখুন এখানে ইমেজটি কেটে গেছে, তো এটা রিপিট হয়েছে। তো রিপিট কীভাবে নো রিপিট করা হয় সেটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, ওটা আবার এই টিউটোরিয়ালে টেনে নিয়ে এসে টিউটোরিয়ালটি বড় করব না। মূলত এই জায়গায় যে আরও দুটো অ্যাট্রিবিউট আছে, অনেক ভালো ভালো অ্যাট্রিবিউট, সেই ভ্যালুগুলো বা প্রপার্টিগুলো, সেই প্রপার্টির ভ্যালুগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই প্রপার্টিজ ভ্যালুগুলো হচ্ছে আমার এখানে, আমি যদি এখানে নো রিপিট করে দিই এবং ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। কিন্তু এর আরও ভালো দুটো সমাধান হচ্ছে, ভালো অ্যাট্রিবিউট বা প্রপার্টি রয়েছে, প্রপার্টি ভ্যালু রয়েছে, সেগুলো দেখে আসি। সেগুলো হচ্ছে ধরুন ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে দিচ্ছি আমি, রিপিট। মূলত ব্যাকগ্রাউন্ড রিপিটের দুটো প্রপার্টি ভ্যালু রয়েছে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিপিট আমি চাচ্ছি যে এখানে এভাবে ইমেজটা কেটে না গিয়ে রিপিট হোক, কিন্তু কোনো ইমেজ কেটে যাবে না, যতটুকু ইমেজ ধরে ততটুকুই থাকবে আর বাকিগুলো থাকবে না। যদি এমনটা চাই আমি, তাহলে এখানে কি করতে পারি, আমি রেডিয়াস রাউন্ড প্রপার্টি ভ্যালুটা আমি ইউজ করতে পারি। ওকে, রাউন্ড, দেন সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, দেখবেন এখানে আমার যতটুকু ধরবে ততটুকু রাখবে, আর যেটা ধরবে না সেটাকে আমাদের রাখবে না। কিন্তু এখানে ইমেজটি কি হতে পারে, আমার এখানে সাইজটা একটু ঠিক আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে হচ্ছে সাইজটির পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু এখানে এই যে আমার ইমেজটি রয়েছে এটার কিন্তু সাইজ এপাশ ওপাশ একটু পরিবর্তন হয়। ওকে, এই গেল আমাদের রাউন্ড প্রপার্টিটার আউটপুট, যে হচ্ছে এটার কি হতে পারে, যতটুকু ধরবে ততটুকু ইমেজেই থাকবে। ঠিক আছে, মানে যটা ইমেজ ধরবে রিপিট হোক, যতটা ইমেজ ধরবে ততটাই রাখবে, কিন্তু বাকিগুলোকে রাখবে না। এতে কি হয়, আমাদের ইমেজটির সাইজ এপাশ ওপাশ হয়। কিন্তু আমি চাচ্ছি যে এটা যতটা ইমেজ ধরবে ততটাই থাকবে, কিন্তু এর সাইজ এপাশ ওপাশ হবে না। প্রয়োজনে সে স্পেস নিতে পারে। যদি এমনটা প্রয়োজন হয় তাহলে আমাকে করতে হবে এখানে স্পেস। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড করি, লক্ষ্য করবেন যে এটা একটু মাঝখানে স্পেস নিয়ে নিছে দুই পাশে। তো মূলত বন্ধুরা, এই যে আমরা আজকে কথা বললাম ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটার যে ভ্যালু, রাউন্ড অ্যান্ড স্পেস, এই দুটো মূলত দেখানোর টার্গেট ছিল। তো এগুলোর আমাদের ফিউচারে প্রয়োজন হবে যখন আমরা প্রফেশনালি কোনো ওয়েবসাইট ডিজাইন করব সেই সময়। তো এগুলো এজন্য খুঁটিনাটি বিষয়গুলো জানা খুবই জরুরি। তো আশা করব বুঝতে পারছেন। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।